প্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শেহজিন চৌধুরী। জীবনের গল্প স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও জনসংখ্যা বিষয়ক দেশ টিভির নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। যাই চলুন আজকের গল্পে। নগরমুখী মানুষের ক্রমবর্ধমান অভিবাসন, নগরায়ন ও নগর দারিদ্র্যের নানা দিক থাকছে এবারের জীবনের গল্পে। এই নিয়ে থাকবে তথ্য উপাত্তের অনুসন্ধানী বিশ্লেষণ, থাকবে বিশেষজ্ঞ ভাবনাও। মাত্র 4 দশকের ব্যবধানে শহুরে মানুষের সংখ্যা মোট জনসংখ্যার 7.7% থেকে বেড়ে দাঁড়িয়েছে 31.1%। সংখ্যায় বললে 1970 সালে 51 লাখের শহরবাসী 2010 সালে হয়ে গেল 5.22 লাখে। শাসন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের চরম কেন্দ্রীভূত কাঠামোতে নগরে অভিবাসনের অন্তহীন স্রোত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দেশের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার যেখানে 1.37%, সেখানে অভিবাসন বাড়ছে 4.5% হারে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে নগরমুখী অভিবাসনের হারও। শাসন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের চরম কেন্দ্রীভূত কাঠামোতে উন্নত জীবনের আশায় নগরগুলোতে বাড়ছে মানুষের ভিড়। 2011 সালের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার 1.37%। গ্রাম থেকে নগরমুখী অভিবাসন বাড়ছে বার্ষিক 4.5% হারে। অভিবাসনের এই হারে বাংলাদেশ আছে বিশ্বের শীর্ষ পর্যায়ের দেশগুলোর মধ্যে। দক্ষিণ এশিয়ায় নগরমুখী অভিবাসন হারে কেবল নেপালই আছে বাংলাদেশের উপরে। জাতিসংঘের প্রকাশন অনুযায়ী গত 4 দশকে বাংলাদেশে নগরমুখী অভিবাসনের চিত্রটা এরকম। 1970 সালে শহরে বাস করত মোট জনসংখ্যার মাত্র 7.7% মানুষ, সংখ্যায় 51 লাখ। 1980 সালে এসে তা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 1.27 লাখ, যা জনসংখ্যার 14.9%। 1990 সালে এই সংখ্যা দাঁড়ায় 2.18 লাখ বা শতকরা 19.8%। 2000 সালে শহরে বাস করত 3.44 লাখ বা জনসংখ্যার 25% মানুষ। সবশেষ 2010 সালে তা আরও বেড়ে দাঁড়ায় 5.22 লাখে, অর্থাৎ দেশের মোট জনসংখ্যার 31.1%ই তখন শহরের বাসিন্দা। যত বেশি নগরায়ন হয় সেই দেশটি উন্নত হচ্ছে। যদি শুধুমাত্র লোক সংখ্যা দিয়ে সেটা আমরা পরিমাপ করার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে যে সেটা প্রকৃতপক্ষে শহর যা দেওয়ার কথা মানুষের জীবন ধারণের জন্য, জীবন উন্নয়নের জন্য, সেটা শহর দিতে পারছে না। জাতিসংঘের প্রক্ষেপণ বলছে আর 7 বছর পর 2020 সালে দেশের মোট জনসংখ্যার 37.7%, অর্থাৎ 7.44 লাখের বাস হবে শহরে। আরও 1 দশক পর 2030 সালে দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক 44.3% বা 9.86 লাখ লোকের ঠিকানা গড়বে শহরগুলোতে। দেশের শহরগুলোর মধ্যে অভিবাসন সবচেয়ে রাজধানী ঢাকাতে। অভিবাসনের জাতীয় গড় বর্তমানে যখন 4.5%, সেখানে রাজধানীতে তা 6%। রাজধানীর পরে সবচেয়ে জনঘনত্বের শহরগুলো হচ্ছে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, গাজীপুর, যশোর, সিলেট, রাজশাহী, নরসিংদী, ময়মনসিংহ ও বগুড়া। ধারাবাহিকভাবে যারা গ্রাম ছেড়ে দিয়ে শহরে চলে আসতেছে, আবার পুরোপুরিটাও করে না, হয়তো একজন আসে, সে একটা অবস্থান তৈরি করে অন্যদের নিয়ে আসে। গ্রামের দরিদ্ররা সাময়িক একটা বাড়তি ইনকামের জন্য শহরে আসছে। অর্থনৈতিক কারণেই মূলত বাড়ছে নগরমুখী এই অভিবাসন। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির জরিপ বলছে 71% মানুষ ঢাকা ও চট্টগ্রামে এসেছেন কর্মসংস্থানের আশায়। ব্যবসা সংক্রান্ত কাজে আসেন 21%। সন্তানের উন্নত পড়াশোনা নিশ্চিত করতে আসেন 23.3%। নদী ভাঙনে বাস্তু ভাড়া হয়ে 11% মানুষ এসে ভিড় জমান এই দুই শহরে। কি মাত্রায় আসছে, সেই মাত্রাটা যদি আপনার স্বাভাবিক গতির চেয়ে বেশি হয়ে যায়, তখন এই শহরের বা নগরের যে ফ্যাসিলিটিস অ্যামিনিটিস গুলো আছে সেগুলোর উপর একটু চাপ সৃষ্টি করে। অর্থনৈতিক অগ্রগতির সূত্র ধরে নগরে মানুষের সংখ্যা বাড়বে, এটা স্বীকৃত তথ্য। কিন্তু তার হার বিপজ্জনক পর্যায়ে চলে গেলে ভেঙে পড়বে গোটা নগর কাঠামোই। বিশেষজ্ঞরা বলছেন, শাসন কাঠামো ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কার্যকর বিকেন্দ্রীকরণ সম্ভব না হলে এই বিপদকে মোকাবেলাও কার্যত অসম্ভব হয়ে পড়বে। প্রিয় দর্শক, শুনছিলেন মানুষের নগরমুখী অভিবাসনের কথা। অভিবাসনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নগর দারিদ্র্য। এই দারিদ্র্যের চেহারা কখনো কখনো আটকে ওঠার মতোই বিভৎস। জীবনের প্রায় সব মৌলিক সুবিধা বা অধিকার থেকেই তারা বঞ্চিত। তাদের অনেকেরই মাথা গোঁজার কোনো ঠাঁই নেই।
গ্রীষ্ম, বর্ষা, শীত সব ঋতুতেই তাদের জীবনযাপন খোলা আকাশের নিচে। অর্থনৈতিক উন্নয়নের সূত্র ধরে বাড়ছে নগরায়ন। এটা ঘটবেই, কারণ কর্মসংস্থানের সুযোগ বেশি তৈরি হচ্ছে শহরগুলোতে। কাজের খোঁজে তাই শহরের আসা মানুষের সংখ্যাও বাড়ছে। এদের মধ্যে দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর সংখ্যাই বেশি। সরকারের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী নগরে বাস করা জনগোষ্ঠীর মধ্যে 21.3% গরিব। হতদরিদ্র মানুষ আছে 7.7%, যাদের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। গ্রীষ্ম, বর্ষা, শীত সব ঋতুতেই তাদের বসবাস খোলা আকাশের নিচে। এদের কথা চিন্তা করি, এদের কিন্তু কোনো সব অধিকার থেকে তারা বঞ্চিত। বস্তিবাসীরাও তাও কিন্তু আমরা অনেক কষ্ট করে তাদের দাবিতে তারা সংগঠিত হয়ে গেছে, তাদের দাবিতে তারা কিন্তু এখন ভোটার অধিকারটা পেয়েছে, নাগরিক সনদপত্রটা তারা পেয়েছে, বার্থ সার্টিফিকেটটা তারা পাচ্ছে। যদিও ঠিকানা নেই, বস্তি হিসাবে তাদের সেগুলো করছে, কিন্তু এই পথবাসীদের কিন্তু সে হিসেবে কাউন্ট করা হচ্ছে না। নগরে মানুষ ভিড় জমায় একটু ভালো আয়ের আশায়, কিন্তু নগর ভেদে এই আয়েও রয়েছে প্রকট বৈষম্য। দেশের প্রধান দুই নগর ঢাকা ও চট্টগ্রাম ছাড়া বাদবাকি শহরে মানুষের আয় তুলনামূলকভাবেই খুবই কম। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির তথ্য অনুযায়ী ঢাকা ও চট্টগ্রামে যেখানে একটি পরিবারের মাসিক গড় আয় 22,658 টাকা, সেখানে দ্বিতীয় সারির একটি শহরে এই আয় মাত্র 13,387 টাকা। এ কারণেই অভিবাসনে মানুষের প্রথম পছন্দ ঢাকা ও চট্টগ্রাম। গ্রামের তুলনায় শহরে দরিদ্রদের আয় বেশি হলেও অন্য ক্ষেত্রে তারা আবার গ্রামের তুলনায় পিছিয়ে আছে। খাদ্য ও বস্ত্রে শহুরে দরিদ্র জনগোষ্ঠী কোনোভাবে দিন চালিয়ে নিতে পারলেও থাকার জায়গায় তীব্র সংকট তাদের। বস্তির ঘিঞ্জি পরিবেশে কিংবা খোলা আকাশের নিচে তাদের নিত্য বসবাস। পানি, বিদ্যুৎ, স্যানিটেশনের নেই কোনো ব্যবস্থা। বিপরীতে গ্রামের দরিদ্র মানুষকে থাকার জায়গা নিয়ে খুব বেশি সংকটে পড়তে না হলেও খাদ্য ও বস্ত্রে তাদের মানবেতর জীবনযাপন করতে হয়। মানুষের জীবনে দুই ধরনের প্রয়োজন আছে। একটা হচ্ছে অর্থনৈতিক কিছু সুযোগ, আর কিছু হচ্ছে সামাজিক সুযোগ। এগুলোতে কিন্তু আবার নগর দরিদ্ররা অনেক দুরবস্থায় আছে। অর্থনৈতিক সুযোগ পাচ্ছে, কিন্তু স্বাস্থ্য, শিক্ষা এবং আবাসন এই তিনটা নিয়ে কিন্তু ব্যাপক সমস্যার মধ্যে আছে। দারিদ্র্য দূরীকরণে গ্রামীণ জনপদে রয়েছে সরকারের নেওয়া নানা সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কিন্তু নগর দারিদ্র্যের চেহারা প্রকট থেকে প্রকটতর হলেও এ ধরনের কর্মসূচি শহরগুলোতে কার্যত দৃশ্যমান নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন এক্ষেত্রে বাস্তবতা থেকে চোখ সরিয়ে রাখার প্রবণতাও কাজ করে থাকতে পারে সরকারের নীতি নির্ধারকদের মধ্যে। নগদ দারিদ্র্য কমাতে বিনিয়োগ বেশি করলে আরো বেশি সংখ্যক গরিব মানুষ শহরে ভিড় জমাতে পারেন, এরকম একটি মনোভাব ক্ষেত্র বিশেষে কাজ করে থাকতে পারে বলে মনে করছেন তারা। এই দৃষ্টিভঙ্গিটাও একটা আসলে বাস্তবসম্মত নয়, কারণ লোকজন তো ইন এনি কেস আসবে। তো নগর দারিদ্র্যের সমস্যাটার সমাধানটা আমাদের অবশ্যই করার উদ্যোগ নিতে হবে, কিন্তু সেটার সমাধানটা আসলে কৌশলগুলো ভিন্ন হতে হবে। সাধারণ সেবা, বাজার সংশ্লিষ্ট দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র শিল্পের উন্নয়ন ও প্রসার, আবাসন ও গণপরিবহন সুবিধা বাড়ানো, প্রাথমিক শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক পরিবেশের উন্নয়ন, শহরের দরিদ্র জনগোষ্ঠীর জন্য আলাদা একটি কর্মপরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জীবনের গল্পে এখন ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরব নগরমুখী অভিবাসন ও প্রকট স্বাস্থ্য সমস্যা বিষয়ে আরও কিছু প্রতিবেদন নিয়ে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথেই। জীবনের গল্পে আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আমি শেহজিন চৌধুরী। নগরায়ন ও নগরমুখী অভিবাসনে সবচেয়ে বড় সংকটটা রাজধানী ঢাকার। সংকটে আছে রাজধানীর বর্তমান, তীব্রতর সংকটে পড়তে যাচ্ছে এর ভবিষ্যৎ। এই শহরের ৪৫ লাখ বস্তিবাসী বা খোলা আকাশের নিচে বসবাস করা মানুষগুলোর দিকে তাকালে ভাবতেও কষ্ট হয়, এভাবে কি মানুষ বাঁচতে পারে? দেশে নগরমুখী অভিবাসনের জাতীয় হার যেখানে ৪.৫%, রাজধানীতে তা ৬-এর বেশি। নাগরিক সুযোগ সুবিধা নেই, তারপরও শুধু জনসংখ্যার ভিত্তিতেই ঢাকা এখন পৃথিবীর নবম মেগা সিটি। রাজধানীর তেজগাঁও রেল লাইনের পাশে ৫ ফুট বাই ৫ ফুটের ক্ষুদ্র এই খুব
প্রিটিতে গাজীপুরের সদর আলীর ৮ সদস্যের পরিবারের বসবাস। ৪২ বছর ধরে এটিই তার একমাত্র ঠিকানা। পরিবার বড় হয়েছে, কিন্তু ২৫ বর্গফুটেই থেকে গেছে তার বসবাসের স্থানটি। দরজা জানালা কিছু নেই। এই ঘরে হঠাৎ হঠাৎ বাতাস আসে রেলের চাকার ঘর্ষণে, অজস্র ধুলোবালি নিয়ে। রিক্সের ভিতরে আছে, নিজের সামনে তো যানবাহন যা, খুব অসুবিধার ভিতরে আছে। আমাদের বাথরুম নাই এবং লেফটিন নাই। আমরা পানি কিনা ব্যবহার করি, দূরের থেকে পানি আনি। বাথরুম ধরলে কাঁচা বাজার যাইতো, ডেলি যোগাই না খাইতে হবে বাবা। এমনও দিন আছে একবেলা একটা আরেকবেলা নাও খাইতে পারি। এভাবেও মানুষ বেঁচে আছে এই রাজধানীতে। আলো ঝলমলে এই শহরের অন্য পিঠে শুধুই আঁধার। তবুও তো তাদের কিছু আছে। রাজধানীতে আরো লাখ লাখ মানুষ আছে যাদের থাকার জন্য ক্ষুদ্রতম এই পরিসরটুকুও ভাগ্যে জোটে না। তারা ঘুমায় ফুটপাতে, বাস কিংবা রেল স্টেশনে। এসব মানুষের প্রায় সবাই রাজধানীতে এসেছেন জীবিকার তাগিদে। সর্বশেষ জরিপ বলছে রাজধানীর ৪৫ লাখেরও বেশি মানুষের বসবাস বস্তি বা খোলা আকাশের নিচে। গ্রাম থেকে নগরমুখী মানুষের স্রোত বাড়ছে তো বাড়ছেই। কেন্দ্রীভূত এক শাসন ও অর্থনৈতিক কাঠামোতে এই স্রোতের বড় অংশই থিতু হয় রাজধানীতে এসে। বাংলাদেশে নগরমুখী অভিবাসনের হার ৪.৫% হলেও রাজধানীতে তা ৬%। ২০১০ সালে রাজধানীর জনসংখ্যা ছিল ১.৫ কোটি। নাগরিক সুযোগ সুবিধা না থাকুক, শুধু জনসংখ্যার ভিত্তিতেই ঢাকা এখন পৃথিবীর নবম মেগাসিটি। ২০২৫ সালে গিয়ে রাজধানীর জনসংখ্যা দাঁড়াবে ২.৯ লাখে, আর মেগাসিটির তালিকায় তখন ঢাকা থাকবে ৫ম স্থানে। আশাটা এই যে কিছু একটা করে তো পেটটা চলবে, এবং এই বড় শহরগুলোর মধ্যে ঢাকা শহরটা হচ্ছে প্রধান। কারণ এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে আরম্ভ করে, বিজনেস থেকে আরম্ভ করে বিভিন্ন রকম প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীভূত হয়েছে বলে সেখানে মানুষ আসছে। নেত্রকোনার আয়শা বেগম কমিউনিটি সেন্টারে মশলা পিষে পরিবারের ১০ সদস্যের আহার জোগান। আয় ব্যয়ের ভারসাম্যে মিল খোঁজা হাস্যকর, ভবিষ্যতের ভাবনা নিছকই বিলাসিতা। যে বস্তিতে তার বাস, তাতে গ্যাস, বিদ্যুৎ, পানি বা স্যানিটেশনের কোনো ব্যবস্থা নেই। যেখানেই খাওয়া, প্রায় সেখানেই মলমূত্র ত্যাগ। রোগবালাই তাই তাদের নিত্য সমস্যা। যা কাম করি সব খাওয়া দাওয়াতেই লাগে যায়, আয় বরকত নাই। যা আছে না ২০,০০০ ১০,০০০ টাকা কেন যে জমা মোবাইল করি নাই। Children in slums suffer from poor nutritional status. They don't get enough high-quality, nutritious foods to eat, especially protein. This can lead to delays in both physical and mental development, and that means they're slower to grow. They may not get as big, and it can also lead to... দেশে দুর্ভিক্ষ নেই, খাদ্যেও স্বয়ংসম্পূর্ণতার কথা বলা হয়, কিন্তু চরম দারিদ্রতার মধ্যে বসবাস করা রাজধানীর বস্তিবাসী বা ভাসমান মানুষদের কাছে এসব কথার মানেই বা কি দাঁড়ায়? মানুষ, কুকুর আর কাকের একই সঙ্গে খাবার অন্বেষণের এই দৃশ্য ঝলমলে এই রাজধানীর এক নিষ্ঠুর ও নিত্য বাস্তবতা। নগরমুখী অভিবাসনে মানুষের চাপে প্রকট হচ্ছে স্বাস্থ্য সমস্যা। বস্তিবাসী বা ভাসমান দরিদ্র ও অতি দরিদ্রদের জন্য স্বাস্থ্য সুবিধার বিষয়টি এমনই অপ্রতুল যে কখনো কখনো আদৌ তা আছে কিনা তা নিয়ে সংশয় জাগে। যৎসামান্য খাবারে অভুক্তপ্রায় যাদের নিত্যজীবন, রোগবালাইয়ে ডাক্তারের কাছে যাওয়া তাদের জন্য বিলাসিতা মাত্র। মানুষের চাপে দিশেহারা অবস্থা সরকারি স্বাস্থ্যসেবারও। ছোট ছোট এসব খুপড়িতে আলো বাতাস পৌঁছায় না। চরম অস্বাস্থ্যকর পরিবেশের স্যাঁতস্যাঁতে অন্ধকার। তথাকথিত এই ঘরগুলোতে একই সঙ্গে বাস করছে ৭-৮ জন করে মানুষ। একই সঙ্গে তাদের শোয়া, বসা, খাওয়া, ঘুম। ঘরগুলো যেন রোগবালাইয়ের আস্তানা। প্রতিটি মানুষই ভুগছে কোনো না কোনো অসুখে। মানব উন্নয়নের স্বাস্থ্য যে গুরুত্বপূর্ণ সূচক তা সার্বজনীনভাবে স্বীকৃত, কিন্তু এই সূচকে খুব একটা ভালো নেই নগরের গরিব জনগোষ্ঠী। আহারে অনাহারে শুধু বেঁচে থাকাটাই যাদের কাছে মুখ্য, উন্নত স্বাস্থ্যসেবা তো তাদের কাছে বাহুল্য বিলাসিতা। পানিবাহিত নানা রোগ যেমন কলেরা ও ডায়রিয়া, মশাবাহিত ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি তাদের নিত্যসঙ্গী। রাজধানীর কলেরা হাসপাতালে গড়ে প্রতিদিন ৫০০ রোগী ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়, যাদের অধিকাংশই রাজধানীর নিম্ন আয়ের মানুষ। আছে শ্বাসকষ্টজনিত দীর্ঘমেয়াদী রোগ, আর চর্মরোগের তো বালাই নেই। Can also be concerns in slum areas like bronchial asthma due to poor air quality and environmental pollution.
Additional communicable diseases that spread in slums include gastroenteritis and skin diseases, also waterborne diseases like cholera, diarrhea, and hepatitis spread rapidly. Once they're introduced into a slum population, they spread very quickly. Dengue fever can also be spread in slum areas because the mosquitoes breed in latrines and also in uncovered water sources. দুদফা কবিরাজ দেখিয়ে কোনো ফল না পেয়ে মেয়েকে হাসপাতালে ভর্তি করিয়েছেন রহিমা বেগম। আজন্ম বিশ্বাস তার কবিরাজেই সেরে যায় পেটের ব্যথা। তার ছোট মেয়েটির কেন যে তা হয়নি বুঝতে পারছেন না তিনি, তাই শেষ পর্যন্ত হাসপাতালেই আসতে হলো তাকে। আমার কাছে কয় না, খালি আমার পেট ব্যথা করে, পেট ব্যথা করতে আমি আবার একটা ফকির বাড়ি নিলাম, নিয়ে পেট করলাম, তোর ভালো হয় না, আবার মনে করেন আর এক ফকির বাড়ি গেছি। নগরীর বায়ু দূষণে আক্রান্ত হচ্ছে ধনী গরিব সব মানুষ, কিন্তু গরিব খেটে খাওয়া মানুষের কাছে এ এক বড় সমস্যা। বক্ষব্যাধি হাসপাতালে তাই ভিড় বাড়ছে রোগীর। শরীরে জ্বর থাকতো, ঠান্ডা লাগতো, পরে হসপিটালে পরীক্ষা করার পরে এই যে টিবি ধরা পড়ছে। সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনের তুলনায় স্বাস্থ্যসেবার অপ্রতুলতায় সুচিকিৎসা পাচ্ছেন না অনেক গরিব মানুষই। জীবনের গল্পে এখন ছোট্ট আরেকটি বিরতি। বিরতির পর ফিরব নগরায়নে পরিবেশের বিপর্যয়, প্রকট স্বাস্থ্য সমস্যার সমাধান বিষয়ে আরও কিছু প্রতিবেদন নিয়ে। জীবনের গল্পে আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আমি শেহজিন চৌধুরী। দেশের শহরগুলোতে মানুষের সংখ্যা যে হারে বাড়ছে, সমতারে তো বাড়ছে না তাদের ঠাঁই দেওয়ার মতো অবকাঠামো কিংবা সুযোগ সুবিধা। ফলে অনিবার্যভাবেই দৃশ্যমান হয়ে উঠছে পরিবেশ দূষণের বিষয়টি। মানুষের সংখ্যায় বেশি ভারাক্রান্ত যেসব শহর, সেগুলোতে পরিবেশের সবকিছুই প্রায় দূষণের শিকার হচ্ছে। দূষিত হচ্ছে নগরের পানি ও বাতাস, শব্দ দূষণে জর্জরিত হচ্ছে মানুষের জীবন। বুড়িগঙ্গা নদীটার কথাই ধরা যাক। একসময় এটিকে বলা হতো ঢাকার প্রাণ। সেই প্রাণের কি অবস্থা এখন? 400 বছর আগে সুবে বাংলার রাজধানী গড়ে উঠেছিল যে নদীর তীর ধরে দূষণের দখলে, সেটিকে এখন নর্দমা ছাড়া কি বা বলা যেতে পারে? রাজধানীর 12,50,000 ঘনমিটার পয়ঃবর্জ্য প্রতিদিন এসে পড়ছে বুড়িগঙ্গায়। আছে শিল্প কারখানার দূষিত বর্জ্য। শুধু হাজারীবাগের ট্যানারি থেকে বুড়িগঙ্গায় প্রতিদিন পড়ছে 11,000 ঘনমিটার অপরিশোধিত বর্জ্য। যেখানে বর্ষাকালে অন্তত আমরা ভাবতে পারতাম যে এখানে ডিজলভ অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা একটু বেশি হওয়ার কথা আর কি। হ্যাঁ, এমনিতে শুকনো মৌসুমে তো এটা জিরোর কাছাকাছি চলে যায়, আমরা তখন বলি নদী একেবারেই মরে গেছে। এখন দেখা যাচ্ছে বর্ষায়ও নদী আর জেগে উঠছে না আর কি। শুধু এখান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, দূষিত পানি প্রবাহিত হচ্ছে। এটাকে নদী বলা যায় না, এটাকে আসলে সুয়েজ ক্যানাল বলা যায়। রাজধানীকে ঘিরে থাকা বাকি দুটি নদীর তুরাগ ও শীতলক্ষারও একই অবস্থা। এই নদীর কুচকুচে দূষিত পানি দিয়ে আবার মানুষ তার প্রাত্যহিক চাহিদার প্রয়োজনও মেটাচ্ছে। তাতে বাড়ছে পানিবাহিত নানা রোগবালাই। রাজধানীর বায়ু দূষণের মাত্রাও ব্যাপক। শহরের জনসংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যাও। গবেষণায় দেখা গেছে গাড়ির কালো ধোঁয়ায় সৃষ্ট বায়ু দূষণ থেকে হতে পারে কিডনির জটিলতা কিংবা শ্বাসকষ্টের মতো কঠিন রোগ। বায়ুতে সাসপেন্ডেড পার্টিকুলেটস ম্যাটার যা থাকার কথা, খুব সম্ভবত 100 অথবা 150 মিলিগ্রাম পার মিটার কিউব, তার চেয়ে অনেক গুণ বেশি আছে। একটা স্ট্যান্ডার্ড যদি 150 হয়, সেটা যদি 150কে ছাড়িয়ে 160 হয়, আমরা বলতে পারি যে না, কাছাকাছি মার্জিনালি এক্সিড করেছে। সেটা 300-400 হয়ে যাচ্ছে আর কি। তো তার মানে এগুলো হচ্ছে সরাসরি মানুষের হেলথের উপরে একটা বড় ধরনের প্রভাব ফেলছে। আছে ভয়াবহ শব্দ দূষণও। রাজধানীর সব মানুষই তাতে কম বেশি আক্রান্ত। গাড়ি ও কলকারখানার অনিয়ন্ত্রিত উচ্চমাত্রার শব্দ হৃদরোগ, উচ্চ রক্তচাপ, খিটখিটে মেজাজ, মাথা ব্যথা, শ্রবণ শক্তি কমে যাওয়ার মতো রোগের জন্ম দিচ্ছে। আমাদের যারা ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি, রাজুক বা অন্য যারা সিটি কর্পোরেশন, তাদেরকে একটু এগুলো চিন্তায় আনা উচিত ছিল যে আমরা এই যে মিক্সড ল্যান্ড ইউজ করে ফেলছি আর কি। যেখানে রেসিডেন্সিয়াল এরিয়া হওয়ার কথা, সেখানে আমি ইনস্টিটিউশন করে ফেলছি, সেখানে ক্লিনিক করে ফেলছি, সেখানে সুপার মার্কেট করে ফেলতেছি। সুতরাং এই সমস্ত কিছুই কিন্তু আমার পুরো এনভায়রনমেন্টটাকে নয়েজি করে ফেলছে এবং মানুষকে এগুলোও কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ আর কি।
নগরমুখী মানুষের স্রোত ঠেকানোর জুৎসই কোনো উপায় কি আছে? আদৌ কি ঠেকানো যায়? বিশেষজ্ঞরা বলছেন কাজটি কঠিন, তবে অসম্ভব নয়। অভিবাসন ঠেকানো যাবে না, তবে তার হার কমাতে কার্যকর কিছু উদ্যোগ সরকার যদি আন্তরিকভাবেই নেয়, সেগুলোর বাস্তবায়নে যদি আন্তরিক হয়, তাহলে পরিস্থিতির উন্নতি হতে পারে। চলুন শুনি সেগুলোর কথা। স্রোতের মতো মানুষ আসছে রাজধানীতে, আসছে সকাল বিকাল বিরামহীনভাবে উদ্ভ্রান্তের মতো। বাপদাদার ভিটেমাটি ছেড়ে শেকড়ের টান উপড়ে ফেলে উদ্বাস্তু হবে যেন আসছে দিশেহারা মানুষ, আসছে পেটের টানে। মানুষের এই স্রোতে বিপর্যস্ত হয়ে এমনিতেই নড়বড়ে থাকা নগর কাঠামো। রাজধানী ঢাকা জৌলু সারাচ্ছে বাড়তি জনসংখ্যাকে ধারণ করতে গিয়ে। গ্রামে কাজ নেই, কিংবা থাকলেও মৌসুম ভিত্তিক, আয়ও কম, ঘাটতি আছে শিক্ষা, স্বাস্থ্য সুবিধার, সামাজিক নিরাপত্তারও। এসব বিবেচনায় উন্নততর জীবনের আশা ও স্বপ্নে তাই মানুষ পাড়ি জমাচ্ছেন শহরে। ভাবছেন সেখানে আছে অবারিত সুযোগ সুবিধা। আলো ঝলমলে শহরে যেতে পারলেই হয়তো তারা মুক্তি পাবেন ক্ষুধা দারিদ্র্য থেকে। পটুয়াখালীর আব্দুল মালেক এমনই এক হতভাগা। জমিজমা তার দখল করে নিয়েছেন গ্রামের প্রভাবশালীরা। সব ছেড়ে তাই একরকম পালিয়ে আসতে হয়েছে তাকে রাজধানীতে। কাজ বা বাসস্থান নিয়ে তাদের জন্য কেউ অপেক্ষা করে নেই জেনেও 3টি সন্তান আর স্ত্রীকে নিয়ে অনিশ্চিত এক জীবনের পথে পা বাড়িয়েছেন তিনি। সন্ত্রাসের জ্বালা স্যার আমি বাড়িঘর ছাড়ি জায়গা জমিগুলোকে আজকে স্যার আমি ঢাকা আইছি। আমার পরিবার দ্বিতীয় লঞ্চে তারা আইতেছে। আমার বোনাই নারায়ণগঞ্জ থাকে, ওই নারায়ণগঞ্জে আইছি, গাড়ি করে রিক্সা চালাই তার কাম। তাছাড়া স্যার আমার কোনো পথ নাই। গ্রামে কোনো কাজ জোটাতে না পারায় নিদারুণ অভাবের তাড়নায় আর টিকতে না পেরে ঢাকায় এসেছেন মোশাররফ হোসেন। তবে একা নন, ক্লাস 8-এ পড়া ছেলের স্কুলের পাঠ চুকিয়ে নিয়ে এসেছেন সাথে করে। শহরে কাজ করে সংসার চালাবেন, বাবা ছেলের এমনই আশা। এই ছেলেটা ক্লাস 8-এ পড়ে বাবা, খরচারও ভাবে এখন 3-4 মাস পরীক্ষার বাকি আছে, দেশের থেকে চলে আসছে, না পারতে আছি তার পড়াশোনার খরচা, না পারতে আছি খাওয়ান দেওয়ার জন্য। এখন এই কারণে আমি এই পাশে নিয়ে আসছি। এখন কি করব যে মানুষগুলো একটু ভালোভাবে বাঁচার আশায় পাড়ি জমাচ্ছেন নগরগুলোতে, একটা সময় হিসেব করতে দিয়ে তাদের সিংহভাগই দেখেন আসলে তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তো কেন এই নিরর্থক অভিবাসন? এর সমাধানই বা কি? সমাধানের উপায় জানতে চাইলে বিশেষজ্ঞরা বলেন প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে চরমভাবে কেন্দ্রীভূত শাসন কাঠামো বদলানোর কথা। কার্যকর বিকেন্দ্রীকরণের তাগিদ দিয়েছেন তারা। ঢাকার যে কেন্দ্রীভূত সরকার ব্যবস্থা, কেন্দ্রীভূত সুবিধা ব্যবস্থা, যেমন শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, অর্থনীতি, সমস্ত কিছু কেন্দ্রীভূত করার যে মানসিকতা আমরা স্বাধীনতা উত্তরকাল থেকে চলে এসেছি, সেটিকে বিকেন্দ্রীকরণের যে ডাক বছরকে বছর প্রত্যেকটি রাজনৈতিক দল তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করছে, তার আশু বাস্তবায়ন। নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অবহেলিত মফস্বল শহরগুলোকে নজরে আনতে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। জেলা উপজেলায় কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর কথা বলছেন তারা। মফস্বলের পুনর্জাগরণ, এটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা নেওয়া উচিত, কিন্তু সেটা ওই প্রশাসনিকভাবে হবে না, অর্থনৈতিকভাবে টেকসইভাবে করতে হবে। বলিষ্ঠ নীতি সহায়তা পায় এবং অবকাঠামোগত সহায়তাগুলো পাওয়া যায়, তাহলে কিন্তু মফস্বলের পুনর্জাগরণ একটা সম্ভব। অভিবাসনের স্রোতে লাগাম টানতে না পারলে ভবিষ্যতে তার পরিণাম হবে ভয়াবহ। প্রকট হবে নগর দারিদ্র্য, তীব্র হবে যানজট, আবাসন সংকটের চেহারাটা দাঁড়াবে অকল্পনীয়। তাই নগরকেন্দ্রিক মানসিকতার পরিবর্তন এনে পুরো দেশকেই সুষম উন্নয়নের আওতায় আনতে হবে। জীবনের গল্প আজ এ পর্যন্তই। নতুন গল্প নিয়ে আমরা আবারও ফিরব আপনাদের কাছে। অনুষ্ঠান কেমন লাগলো আমাদেরকে জানান, চিঠি লিখুন। ঠিকানা জীবনের গল্প, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 70 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা। মতামত পাঠান ইমেলে galpo.desh@gmail.com। ফেসবুকে ঠিকানা facebook.com/drc.voa। জীবনের গল্প আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।